না ভাই, আমি দেখিনি। প্রণয়ের শেষ আশাটুকু নিভে গেল। মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। সে খুঁজতে খুঁজতে পশ্চিম দিকে চলে এসেছে। সামনে শুধু বিশাল প্রান্তর ছাড়া আর কিছুই নেই। সে শরীরে সামান্য শক্তিও আর পাচ্ছে না। হৃদয়টাও যেন কেমন শূন্য শূন্য লাগছে। সে হাতের ছবিটার দিকে তাকিয়ে বলল, আজ আছে বলে চালাচ্ছিস, কাল যখন থাকবো না তখন আমিও দেখব তুই কাকে চালাস। হতাশা আর নিরাশা তাকে চারদিক থেকে চেপে ধরেছে। সে ধীর পায়ে আরেকটু সামনে এগোতেই ঝাপসা কিছু একটা তার নজর এলো। পায়ের গতি রোধ হলো, দৃষ্টি স্থির হলো। হৃৎপিণ্ডের ধুকপুকানি আকাশ ছুল। দূর থেকে সাদা জামা পরিহিত একটি মেয়ে তীব্র গতিতে তার দিকেই ছুটে আসছে। প্রণয় চোখ বন্ধ করে শ্বাস নিল। আল্লাহর শুকরিয়া আদায় করে মনে মনে বলল, অনেক অনেক শুক্রিয়া মাবুদ। প্রিয়তা কেন ছুটে আসছে? কেনই বা গিয়েছিল? কোথায় গিয়েছিল? কি হয়েছে, কি হয়নি? এই মুহূর্তে এসব কোনো প্রশ্নই মাথায় এলো না। সে শুধু বুঝতে পারল তার প্রিয়তা ফিরে এসেছে, তার জান ফিরে এসেছে। সে দু পা সামনে বাড়ানোর আগেই প্রিয়তা প্রবল বেগে এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। প্রণয় দু কদম পিছিয়ে গেলেও নিজেকে সামনে নিল। প্রিয়তা নিজের সর্বশক্তি দিয়ে প্রণয়কে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস ফেলতে লাগলো। খামচে ধরল প্রণয়ের শার্টের পেছন দিক। এবার একটু সুরক্ষিত লাগছে। এই পুরুষটাই একমাত্র যাকে জড়িয়ে ধরলে তার সব থেকে নিরাপদ লাগে, সব থেকে সুরক্ষিত মনে হয়। এই পুরুষটার দেহের ঘ্রাণে ও সে অপার ভালোবাসা খুঁজে পায়। এই পুরুষটাকেই তার পৃথিবীর সব থেকে বেশি আপন লাগে। প্রিয়তা প্রণয়ের বুকে মুখ গুজে শরীরের সকল ভার প্রণয়ের উপর ছেড়ে দিল। তার গোটা শরীর প্রচণ্ডভাবে কাঁপছে। প্রণয়ও তার প্রণয়ীকে নিজের বুকের গভীরে ঢুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করলো। আর একটু হলে এখানেই সে হার্ট অ্যাটাক করত। প্রিয়তা অনুভব করলো স্বাভাবিকের তুলনায় তীব্র গতিতে প্রণয়ের হার্টবিট করছে। এত জোরে, এত দ্রুত যে তার স্পষ্ট অনুভব করতে পারছে প্রিয়তা। প্রিয়তা আরো শক্ত করে প্রণয়ের পিঠ আঁকড়ে ধরল। শান্তির নিঃশ্বাস ফেলল। প্রায় 20 মিনিট ধরে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। মনে বয়ে চলছে বিধ্বংসী সুনামি, ঝড়ের প্রবল জলোচ্ছ্বাস। যতক্ষণ না প্রিয়তা প্রণয়কে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থাকতে পারবে ততক্ষণ সে কিছুতেই শান্ত হতে পারবে না। তার মনের ভয় দূর হবে না। কিছুক্ষণ পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই প্রণয় প্রিয়তাকে বুকে রেখেই ধমকের সুরে বলে উঠল, আমাকে না বলে কোথায় গেছিলে তুই? বেঁচে থাকতে একটু শান্তি কি পাবো না? আমাকে জ্বালিয়ে তোর খুব আনন্দ লাগে? কেন চালাস আমাকে? তোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও একদিন ঠিকই হারিয়ে যাব। ধমক শুনে প্রিয়তাও আরো শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। প্রণয়ও আরো অনেক কথা শোনাতে চেয়েও পারল না। মাথা নিচু করে প্রিয়তার মাথার একটা ছোট্ট চুমু খেয়ে প্রিয়তার ছোট্ট দেহটা নিজের অস্তিত্বের সাথে নিবিড়ভাবে মিশিয়ে নিল। মাথা ঠান্ডা হতেই প্রণয়ের মনে কিছু প্রশ্নের আবির্ভাব হলো। উত্তেজনায় সে ভুলে গিয়েছিল প্রশ্নগুলো মাথায় আসতেই সে প্রিয়তাকে নিজের থেকে আলাদা করলো। তীক্ষ্ণ সুচালো দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তার নীল চোখের গভীরে। প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি পড়তেই প্রিয়তা বিদ্যুৎ বেগে চোখ নামিয়ে নিল। সাথে সাথেই কয়েকটা ভাঁজ পড়ল প্রণয়ের কপালে। প্রিয়তা মনে মনে আবারও ঘাবড়ে গেল। প্রণয় ভাই এখন যদি তাকে হাজারো প্রশ্ন বানে জর্জরিত করে, কি উত্তর দিবে সে? তার ভাবনা শেষ হওয়ার আগেই প্রণয় গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এদিকে কোথায় গিয়েছিলে তুই? এদিকে তো অন্ধকার, ধুতে প্রান্তর ছাড়া আর কিছুই নেই। আর এতক্ষণ কোথায় ছিলে? প্রিয়তা চমকে উঠল। উদ্বিগ্ন দৃষ্টি এদিকে ওদিকে ফেলতে লাগলো। কি জবাব দেবে এখন সে? সব সত্যি বলে দিবে প্রণয় ভাইকে? কিন্তু যদি ভুল বুঝে? সে তো ওই পুরুষের মুখটাও ভালো করে দেখেনি। আর লোকটা তার সঙ্গে যে সব করেছে তার বর্ণনা বা সে কিভাবে দিবে? পুনরায় ওই লোকটার স্পর্শের কথা মনে পড়তেই গা কাটা দিয়ে উঠল প্রিয়তার। এভাবে কেউ তাকে আগে কখনো কোনো দিনও স্পর্শ করেনি, প্রণয় ভাইও করেনি। প্রিয়তাকে 7-5 ভাবতে দেখে প্রণয়ের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেল। তার মনে উকি দিল হাজারো প্রশ্ন আর সন্দেহ। কেনই বা মেয়েটা ওভাবে দৌড়ে এসেছে? সে প্রিয়তার উদ্ঘৃণ্য চোখের দিকে কড়া নজরে তাকিয়ে রইল। সে কখনোই এই মেয়ের চোখ পড়তে ভুল করে না। এই মেয়ের হাব ভাব দেখেই বুঝে গেল সে মনে মনে মিথ্যা বলার পরিকল্পনা করছে। কিন্তু কেন?
প্রণয় আবারও শীতল অথচ কঠিন কণ্ঠে একটু ঝাঁঝিয়ে প্রশ্ন করল। কি হয়েছে? উত্তর দিচ্ছিস না কেন? কোথায় ছিলি তুই? প্রিয়তা অল্প কেঁপে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে প্রতি উত্তর করল। গরম লাগছিল প্রণয় ভাই, তাই একটু হাঁটতে গিয়েছিলাম। চোখ বন্ধ করে জীবনের প্রথমবারের মতো প্রণয়কে মিথ্যাটা বলেই ফেলল প্রিয়তা। কলিজা আছে, মানতেই হবে। জানে সে প্রণয় ভাইয়ের থেকে কিছু লুকাতে পারে না, ধরা খেয়ে যাবে, তবুও মিথ্যা বলল। প্রণয় অবাক চোখে চেয়ে রইল প্রিয়তার দিকে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার রক্তজোপা তাকে মিথ্যা বলছে, কিন্তু কেন? সে আবারও কিছু বলবে তার আগেই তার একটা অদ্ভুত অনুভূতি হলো। অনেকক্ষণ ধরেই অনুভব হচ্ছে, কিন্তু অতিরিক্ত টেনশনে তার মস্তিষ্ক সেটাকে ক্যাচ করতে পারেনি। তবে বিষয়টা বুঝে আসতেই সে বিস্ময় ভরা দৃষ্টিতে প্রিয়তার উপর নিক্ষেপ করল। প্রিয়তা কিছু বোঝার আগেই তাকে এক ঝটকায় নিজের একদম কাছে টেনে নিল। চমকে উঠল প্রিয়তা, ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে, কিন্তু প্রণয় এসব পাত্তা দিল না। সে মুখটা প্রিয়তার গলার কাছে নিয়ে কয়েকটা গভীর নিঃশ্বাস নিল। পরিচিত অথচ অপ্রিয় ঘ্রাণটার নাকে আসতেই দেহের শিরা উপশিরায় বৈদ্যুতিক ঝটকা লাগলো। এক ঝটকায় দূরে সরে গেল প্রিয়তার কাছ থেকে। তার চোখ মুখে চরম অবিশ্বাসও। সে যেটা অনুভব করলো সেটা মানতে কিছুতেই রাজি নয় সে। হঠাৎ করেই যেন তার চারপাশ বদলে গেছে, মুক্ত। আশেপাশের শীতল বাতাসও কেমন বিষাক্ত লাগছে। দম আটকে আসছে, বুকের ভেতরের নরম মাংসপিণ্ডে প্রবল ব্যথা শুরু হয়ে গেছে। প্রিয়তা অবাক হয়ে তার কাছে ছুটে এলো, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে প্রণয় ভাই? প্রিয়তা কাছে আসতেই তার গা থেকে আবারও সেই গন্ধটা এসে প্রণয়ের নাকে লাগলো। প্রণয় কাঁপা কণ্ঠে চিৎকার দিয়ে বলল, দূরে যা। প্রণয় কেমন অদ্ভুত আচরণ করছে। প্রিয়তা অবাক হয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে প্রণয়ের পরবর্তী অভিব্যক্তির দিকে। বোঝার চেষ্টা করছে হঠাৎ করে কি হলো, একটু আগেও তো ঠিক ছিল। প্রিয়তাকে অবাক করে দিয়ে প্রণয় তার থেকে কিছুটা দূরে চলে গেল। প্রিয়তা বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না। প্রিয়তার দেহ থেকে ছুটে আসা শুদ্ধের দেহের ঘ্রাণ তার দেহ ও মনে আগুন জ্বালিয়ে দিচ্ছে। প্রণয় মনে করার চেষ্টা করলো, এমন প্রাণঘাতী যন্ত্রণা তার 29 বছরের জীবনে আগে কখনো হয়েছে কিনা। সে তো তার জীবনে কম কষ্ট পায়নি, কিন্তু এমন মরণ যন্ত্রণা আগে কখনো অনুভব করেনি সে। এই যন্ত্রণার কাছে আগের সকল যন্ত্রণাই তুচ্ছ লাগছে। প্রণয়ের এই মুহূর্তে মনে হচ্ছে কেউ যদি তার থেকে তার প্রাণটা নির্মমভাবে আলাদা করতে বলতো, ব্যথা পেয়েছিস, তবু হয়তো সে হেসে বলতো, আমার রক্তজোপা যে ব্যথা দিয়েছে তার থেকে কম। তার বিশ্বাস হচ্ছে না, যার দেহে সে কোনো দিন অন্যের বাতাস পর্যন্ত লাগতে দেয়নি, তার দেহ থেকে তীব্র মাত্রায় অন্য পুরুষ দেহের সুবাস ভেসে আসছে। এই গন্ধ তার ভীষণ পরিচিত, শুদ্ধ, যে কিনা তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। তার পারফিউমের গন্ধ চিনতে সে ভুল করেনি। কতটা ঘনিষ্ঠ হলে দেহের ঘ্রাণ আদান প্রদান হয়। প্রণয়ের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। চোখ বন্ধ করতেই ভাবনার পাতায় কিছু বিষাক্ত অপ্রিয় দৃশ্য ফুটে উঠল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা তরল। তার মনে হাজারো ধরনের বিষাক্ত প্রশ্ন উকি দিচ্ছে। এগুলো যেন প্রশ্ন নয়, গরল মিশ্রিত তীক্ষ্ণ সুচালো বাণ, যা তার হৃৎপিণ্ডকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার প্রিয় নারীর দেহ থেকে অপ্রিয় ব্যক্তির দেহের গন্ধ ভেসে আসবে। এই জন্যই কি তার রক্তজোপা তাকে মিথ্যা বলল? সে তাচ্ছিল্যের হাসি দিল। একটা কথা আজ আবারও প্রমাণিত হলো, কষ্ট কখনো বাইরের মানুষ দেয় না, কাছের মানুষটাই দেয়। যাদের বাস হৃদয়ের অতি নিকটে তাদের জন্যই অতি সহজ হয় হৃদয়ে আঘাত আনা। যা আজ প্রিয়তা আনল, সেটা জেনে হোক বা না জেনে। প্রণয় বুঝলো প্রিয়তা সামান্য কারণে মিথ্যা বলেনি, হয়তো অনেক বেশি কিছু হয়েছে। না হলে ওর সারা শরীর থেকে শুদ্ধ শুদ্ধ গন্ধ আসতো না। দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়তার বিস্মিত মুখশ্রী নজর বুলিয়ে মনে মনে বলল, আমাকে কি একটু ভালোবাসিস না জান? কিভাবে পারলি তুই? আমার কথা তোর একবারও মনে আসলো না? একবারও না? কিভাবে পরপুরুষের গায়ের গন্ধ মেখে সামনে এসে দাঁড়ালি? এর থেকে তোর নিজে হাতে মেরে ফেলতি। বিশ্বাস কর, এত কষ্ট কোনোদিনও হতো না। এভাবে অদৃশ্য বিষাক্ত ছড়ি না মারলেও পারতি। কি করব বল? খুব কষ্ট হচ্ছে যে?
তোকে যে ভীষণ ভালোবাসি, আমি যে কোনো দিনও তোকে কারোর সাথে সহ্য করতে পারবো না। এমন দিন আসার আগে আমার মৃত্যু হোক। প্রণয় ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। প্রকৃতপক্ষে সে এখানে শুদ্ধের কোনো দোষই দেখল না, কারণ সে শুদ্ধের অনুভূতি সম্বন্ধে ভালোই জানে। তার রক্ত যাবার যদি সম্মতি না থাকতো তাহলে সে তাকে কখনোই মিথ্যা বলতে পারতো না। তার ভাবনা চিন্তা করার ক্ষমতা লোপ পাচ্ছে। সে কল্পনা করার চেষ্টা করলো কি কি হতে পারে, কিন্তু সামান্য কিছু দৃশ্য মস্তিষ্কে ভেসে উঠতেই তার নিঃশ্বাস আটকে গেল। সে আর গভীর ভাবতে পারল না। এত গভীরে ভাবতে গেলে সে এখানে দম আটকে মরে যাবে। সে চোখ মুছে নিল। কান্নার নিয়ন্ত্রণের ফলে কিছু মুহূর্তের মধ্যেই চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। সে আবার প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু এবার আর চোখ মুখে কোনো বিস্ময় নেই, নেই কোনো অনুভূতি। চোখ মুখ অস্বাভাবিক শান্ত শীতল। বোকা মেয়েটা কিছুই বুঝলো না, শুধু অবাক নয়নে চেয়ে রইল প্রণয়ের পানে। প্রণয় আর তাকে কোনো রকম কোনো প্রশ্ন করলো না। এখন আর চোখ মুখ দেখে তার মনের ভাব বোঝার এতটুকু উপায় নেই। সে প্রিয়তার ডান হাতটা সন্তর্পণে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। প্রিয়তা গোল গোল চোখে চেয়ে আছে তার দিকে, মনে মনে বলল, আমি কি প্রণয় ভাইকে কষ্ট দিয়ে ফেললাম? কিন্তু আমি বা কি করতাম? যা যা হয়েছে তার এক লাইনেরও বর্ণনা আমি তাকে দিতে পারবো না। প্রণয় স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলল মেলার দিকে। অবশ্যই প্রিয়তাকে আগলে রেখেছে, যাতে কেউ ধাক্কা টাক্কা দিতে না পারে। সে হয়তো আজ নিজের অজান্তেই অনুভব করলো যে এতগুলো দিন প্রিয়তা কি আগুনে জ্বলে পুড়ে বেঁচে আছে। কেউই তার ভালোবাসার মানুষের সাথে তৃতীয় ব্যক্তির ঘনিষ্ঠতা কখনোই সহ্য করতে পারে না, অথচ এই ছোট্ট মেয়েটা করছে। সে যেতে যেতে ফোন বের করে কল লিস্ট ওপেন করলো। প্রীতমের 20টা মিসড কল। প্রণয় সেসব পাত্তা না দিয়ে প্রীতমকে ফোন দিয়ে জেনে নিল তারা কোথায়। প্রিয়তা প্রণয়ের থমথমে মুখ দেখে ভীষণ কষ্ট পাচ্ছে। সে জানে প্রণয় ভাই তার উপর খুব রেগে আছে, কারণ সে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি। প্রণয় তাকে নিয়ে আগের জায়গায় চলে গেল। সেখানে প্রিয়তার কেনা সমস্ত জিনিসপত্রই পড়ে আছে। প্রণয় এক লোককে কিছু টাকা দিয়ে বলল, জিনিসগুলো নিয়ে আমাদের সঙ্গে চলুন। প্রিয়তা অবাক দৃষ্টিতে চেয়ে রইল প্রণয়ের দিকে। সে তো এগুলোর কথা অনেক আগেই ভুলে গিয়েছিল, কিন্তু প্রণয় ভাই ভুলেনি। তার মনটা আবারও খারাপ হয়ে গেল। মনে মনে বলল, এত খেয়াল কেন রাখেন প্রণয় ভাই? এই জন্যই তো আপনার উপর থেকে আমি নির্ভরশীলতা কমাতে পারি না। নিষিদ্ধ জেনেও আপনি আমার সব। প্রিয়তা গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের মুখের দিকে। মুখটা একদম থমথমে গম্ভীর, দেখে বোঝা না গেলেও প্রিয়তার মন বলে উঠল, এবার তুই শেষ প্রিয়তা। এই রাগের দেওয়াল ভাঙা তোর জন্য সহজ হবে না। প্রিয়তা মনে মনে দুশ্চিন্তায় পড়ে গেল। প্রণয়ের পরবর্তী প্রতিক্রিয়া কি হবে চিন্তা করে। এদিকে প্রীতম ও বাকিরা সবাই বসে গল্প করছিল। পরিণীতা এক পাশে চুপচাপ বসে আছে, মুখ থমথমে, চোখ মুখ কিছুটা ফোলা ফোলা। সাদাব গভীর চোখে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পরই প্রণয় প্রিয়তাকে নিয়ে পৌঁছে গেল ওদের কাছে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটা 11টা সুই সুই। আজ বাড়ি ফিরলে অনুশ্রী বেগমের আদর যত্নের কথা ভেবে সবাই কয়েকটা ফাঁকা ঢোক গেল। প্রীতম বলল, তাহলে চলো সবাই। সবাই সম্মতি জানিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রণয় প্রিয়তার হাত ছাড়তেই সে পরিণীতার পাশে গিয়ে দাঁড়ালো। তবে পরিণীতা এসব খেয়ালই করলো না, নিজের ভাবনায় ডুবেছিল। প্রিয়তা পরিণীতার হাত ধরে ঝাঁকিয়ে বলল, আপু, আপু, এ আপু। কেঁপে উঠল পরিণীতা। চমকে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা অবাক হয়ে গেল পরিণীতার চোখ মুখের অবস্থা দেখে। অন্যরা গাড়ির কাছে পৌঁছে গেছে, কিন্তু ওরা দুজন সেটা খেয়াল করলো না। প্রিয়তা নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আপু? পরিণীতা কিছু বলবে তার আগেই রাজ এগিয়ে এসে তাদের কথার মাঝে বা হাত ঢুকিয়ে বলে উঠল, তোদের জন্য যদি আজ আমর কাছে ধোলাই খাই, তবে দুটোকেই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেব। অরণ্য তাল মিলিয়ে বলল, আগে তুই রাত শেওড়া গাছে ঝুলে রাখবো। প্রীতম ওদের দুজনের মাথায় বাড়ি মেরে বলল, ফালতু প্যাচ লাগিয়ে কথা লম্বা করবি না। রাজ আর অরণ্য অন্যদিকে মুখ বাকি চলে গেল। প্রীতম বোনদের উদ্দেশ্যে বলল, আবদর্শনে কি আমন্ত্রণপত্র পাঠাতে হবে? প্রিয়তা আর পরিণীতা গাড়িতে উঠে বসলো। প্রিয়তা ভুলেই গেল পরিণীতার মেসেজের কথা জিজ্ঞাসা করতে। 45 মিনিট পর তারা শিকদার বাড়ি পৌঁছালো।
তন্ময় আর তরি গভীর ঘুমে আচ্ছন্ন। 4 গিন্নি জেগে জেগে তাদের বুড়ো বাচ্চাদের গোষ্ঠী উদ্ধার করছেন। রাত 12টা বাজতে আর 15 মিনিট বাকি। তারা সবাই শিকদার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছে। চোখ মুখে ভয় স্পষ্ট। ওরা ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। সমুদ্র অরণ্যের কানে কানে বলল, এই ভাই, কি বুঝিস? আবহাওয়া কেমন হতে পারে? অরণ্য একইভাবে ফিসফিস করে বলল, নাতিশীতোষ্ণ, সেফে থাক। কেস খেলে দাদানরা খাবেন। আমরা তো ছোট মানুষ, আমরা কেন কেস খাবো? রাজ বাঁকা হেসে ওদের দুজনের মাথা গলিয়ে বলল, কেস খেলে তোদের নিয়েই খাবো। জানিস তো, আমরা আবার ভাইদের না দিয়ে কিছুই খাই না। তারা সবাই প্রীতমের দিকে করুণ চোখে তাকিয়ে আছে আর প্রীতম প্রণয়কে খুঁজছে। প্রীতম বলল, বড় দাদান কোথায়? রাজ বলল। দাদান তো আসেনি। প্রীতম ভ্রুকুসকে বলল। মানে? সমুদ্র বলল। তখন দাদান সবাইকে গাড়িতে তুলে দিলেন, কিন্তু নিজে আসেননি। অরণ্য সম্মতি দিয়ে বলল, আর দাদানকে প্রশ্ন করার সাহস কার আছে? ওদের কথাবার্তা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে বলল, এই রাতে কোথায় গেলেন প্রণয় ভাই? সব শুনে প্রীতম দীর্ঘশ্বাস ফেলল। সামনে এগিয়ে কলিং বেল চাপ দিল। অরণ্য আর সমুদ্র লুকিয়ে পড়ল। 4 গিন্নি তখনও জেগেছিল। অর্থি বেগম এসে দরজা খুলে দিলেন। প্রীতম সহ সবাই একটু ভয় পেয়ে গেল, কিন্তু মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। অনুশ্রী বেগম ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে রইলেন। তারা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। এক একজনের মুখ মাত্রাতিরিক্ত ইনোসেন্ট, যেন তারা ভাজা মাছটাও কখনো উল্টে খায়নি। অনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে বললেন, রাত কটা বাজে খেয়াল আছে? ভদ্র বাড়ির ছেলেমেয়েরা এত রাতে বাড়ি ফেরে? বেশি বড় হয়ে গেছো নাকি? এই বাড়ির আদব কায়দা সব ভুলে গেছো? ওরা ভদ্র বাচ্চাদের মতো মাথা নিচু করে নিল, একটা শব্দও করল না। অনুশ্রী বেগম আবার বললেন, তোমাদের কাণ্ড দেখে অবাক হচ্ছি। দিন দিন বড় হচ্ছ নাকি আরো ছোট? ওরা এবারও কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অনুশ্রী বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবার উদ্দেশ্যে বললেন, সবাই হাত মুখ ধুয়ে খেতে আসো, খাবার বাড়ছি। ওরা অসহায় মুখে তাকালো, যার অর্থ পেটে একটুকু জায়গা নেই। কিন্তু এই কথা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস হলো না কারো। না হলে দেখা যাবে এই বয়সেও পিঠে 2-1টা ঘা পড়তে পারে। তাই কথা না বাড়িয়ে সবাই নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। ওরা যেতেই অনুশ্রী বেগম আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলেন। এই ছেলে মেয়েগুলোর যে তাকে কোনো দিনও শান্তি দিবে না, এই বিষয়ে তিনি পুরো নিশ্চিত। রাত 2:45। শিকদার বাড়িতে একটা মশা মাছি পর্যন্ত জেগে নেই। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে, শুধু একজন ছাড়া। এক সপ্তদশী কন্যা বারান্দার দেওয়ালে বসে সামনের পিচঢালা রাস্তায় স্থির দৃষ্টি ফেলছে, চোখ মুখ ফোলা, ক্লান্ত, বিষণ্ণ। রাত 3টার কাছাকাছি। পরিণীতা শুনছে এই সময় থেকে নাকি ভূতদের সময় শুরু হয়। ভিতর ডিম পরিণীতা। আগে এই সময় জেগে গেলে তার কেমন কেমন লাগতো, মনে হতো কেউ তার দিকে তাকিয়ে আছে। এখনই কেউ এসে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মোটকে দিবে। একবার ঘুম ভেঙে গেলে আর তার ঘুম আসতো না। সেই ভয় থেকে বাঁচতে সে সঙ্গে সঙ্গে আদিবকে ফোন করত। আদিব যত গভীর ঘুমেই থাকুক, ফোন তো তাকে ধরতেই হতো। আর ফোন ধরার সঙ্গে সঙ্গে মোহনীয় কণ্ঠের আবদার ভেসে আসতো, মাস্টার মশাই, ভয় করছে, প্লিজ আসুন। আর আদিব কখনো তার অ্যাঞ্জেলের আকুলতা উপেক্ষা করতে পারত না। রাত যতই হোক ছুটে আসতো সে। তখন বোধহয় ভূত পেট দেখতো না। শিকদার বাড়ির নিচের রাস্তায় দাঁড়িয়ে থাকতো সে, আর পরিণীতা বারান্দায় বসে একে অপরের দিকে তাকিয়ে ফোনে কথা বলতো। কখনো কখনো লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে তার মাস্টার মশাইয়ের কাছে চলে যেত। চোখে ভাসে সেসব দিন। স্মৃতির স্রোতে ভেসে গিয়ে পরিণীতা হঠাৎ হু হু করে কেঁদে উঠল। আজ আর তার ভয় করছে না। সে ফোন বের করে ঝাপসা চোখে আদিবের নাম্বারে 512তম কল লাগালো। পরিণীতা এমনই ফোন করছে কারণ সে জানে আদিব ফোন ধরবে না। এই আশা সে কবেই ছেড়ে দিয়েছে, তবু মন যে মানে না। কিন্তু পরিণীতাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আদিব 512তম ফোন কল রিসিভ করে নিল। পরিণীতা কিছু বলার আগেই ওপাশ থেকে শান্ত পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, কিছু বলবে পরিণীতা? পরিণীতার এত চেষ্টার পর প্রিয় পুরুষটি তার ফোন রিসিভ করেছে।
এ ভেবে আনন্দে আত্মহারা হলেও আদিবের কণ্ঠস্বর আর কথা বলার ধরন শুনে তার গলা শুকিয়ে গেল। আদিব আবারও শান্ত শীতল কণ্ঠে বলল, কিছু বলার না থাকলে বারবার ফোন করো না পরিণীতা, অনেক রাত হয়েছে, এটা তোমার জন্য শোভনীয় নয়। সে ফোনটা কেটে দিতে নিলেই পরিণীতা অনুরোধের সুরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মাস্টার মশাই, ফোন কাটবেন না প্লিজ, আমার সঙ্গে একটু কথা বলুন। বলতে বলতেই মেয়েটা ফুপিয়ে উঠল। পরিণীতার কান্না শুনে ধক করে জ্বলে উঠল আদিবের হৃদয়। সে চোখ বন্ধ করে নিল, কানে ধরে রাখা ফোনটি নামিয়ে নিয়ে মনে মনে বলল, কেন এত ছলনা অ্যাঞ্জেল? আমার মতো সাধারণ ছেলের সঙ্গে তোমার এত কিসের শত্রুতা? কেন আমাকে একটু একটু করে মেরে ফেলছো? তুমি হারিয়ে গেলে নিঃস্ব আমি এমনিতেও মরে যাব। এভাবে ছলনা করে মারার প্রয়োজন হবে না অ্যাঞ্জেল। সে আবার ফোনটা কানের কাছে ধরল। পরিণীতা কান্নার মিশ্রিত গলায় বারবার অনুরোধ করে বলছিল, প্লিজ একটু আসবেন, আমি আপনাকে একটুখানি দেখব, প্লিজ না করবেন না মাস্টার মশাই। আদিব কিছু বলছে না। পরিণীতা আবারও অনুরোধের সুরে বলল, প্লিজ মাস্টার মশাই একটুখানি আসবেন। তার আকুতি মিশ্রিত বাণী আদিবের হৃদয়ের গভীরে আঘাত করছিল। তার অ্যাঞ্জেল তাকে কেন বারবার এত অনুরোধ করছে? তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। কিছুক্ষণ আগে সে হাসপাতাল থেকে ফিরেছে, দুটো স্যালাইন দিতে হয়েছে, তবে জ্বরটা এখন কম। অনেকক্ষণ ধরে শুয়ে এপাশ ওপাশ করছিল, কিন্তু ঘুম আসছিল না। মনের ভেতর আগুন জ্বলে কি আর ঘুম আসে? এর উপর পরিণীতা একের পর এক ফোন করেই যাচ্ছিল। আদিব গভীর শ্বাস ফেলল। তারও যে খুব দেখতে ইচ্ছা করছে তার অ্যাঞ্জেলকে, খুব বেশি ইচ্ছা করছে। আর এই ইচ্ছাটা দমন করা তার জন্য কঠিন। অবশেষে সে আর ইচ্ছেটা দমিয়ে রাখতে পারল না। তারপরই যদি তাকে শেষ করে দিতেও চায়, তাতে আদিবের কোনো অসুবিধা নেই। তাই সে ছোট করে বলল, আসছি। বলে ফোন কেটে দিল। পরিণীতার চেহারা পূর্ণ চন্দ্রের ন্যায় ঝিলিক দিয়ে উঠল। মাত্র একদিনের অবহেলাতেই তার ছোট্ট মন ব্যথায় জর্জরিত হয়ে গেছে। সে মনে মনে বলল, আপনাকে আজ আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তবে তার বেহেয়া মনে আদিবের জন্য কোনো রাগ নেই, নেই কোনো অভিযোগ। যা আছে তা শুধুই অভিমান। আদিবের একটুখানি স্নেহতেই তার অভিমানের পাহাড়ও গলে পড়বে। পরিণীতা ঘরে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অভিমান থাকুক আর যাই থাকুক, এভাবে চোখ মুখ ফুলিয়ে মঞ্জিলিকা সেজে তো আর মাস্টার মশাইয়ের সামনে যাওয়া যায় না। তাই পাক্কা 5 মিনিট ধরে ঘষা মাজা করে শুধু মুখটা ধুলো, যেন কোনো মতেই মলিনতার রেশ না থাকে। এত ঘষাঘষির ফলে ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বেছে বেছে আদিবের পছন্দের পার্পেল রঙের 3 পিস পরে নিল পরিণীতা। অতঃপর খোপা করা চুল ছেড়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু এত ঘষে মেজে মুখ ধুয়েও কোনো বিশেষ পরিবর্তন না দেখে হতাশ হলো। মুখটা এখনো কলা গাছের মতো ফুলে আছে, তবে এই ফোলা ফোলা মুখ ও অদ্ভুত আকর্ষণীয় মায়ায় সাগর। পরিণীতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিবন্ডিং করা সিল্কি চুলগুলো বেনি করে পিঠের উপর ফেলে রাখলো। বেনিটা কোমরের নিচে দোল খাচ্ছে। কাজলের কৌটা হাতে নিয়ে ভাবল, এই রাতের বেলায় কাজল কি মাস্টার মশাই চোখে পড়বে? সে আর অতশত না ভেবে চোখে হালকা কাজল দিল। লালচে গোলাপি ঠোঁটে একটু লিপ গ্লোস ছোঁয়ালো। কপালে ছোট্ট একটা কালো টিপও পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো ভালোই দেখাচ্ছে। সে সাদা রঙের ওড়নাটা গলায় জড়াচ্ছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। পরিণীতা ছুটে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে মাস্টার মশাই নামটা দেখে তার মন খুশি হয়ে গেল। ততস্ত্র হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ক্লান্ত পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় তুমি অ্যাঞ্জেল? বারান্দায় আসো। আদিবের কণ্ঠে সেই পরিচিত নামটা শুনে পরিণীতার হৃৎপিণ্ড ঢিপ ঢিপ করতে শুরু করলো। লজ্জায় লাল হয়ে বলল, তুমি দাঁড়াও, এক্ষুনি আসছি। আদিব শুধু ছোট করে বলল, হুম। পরিণীতা বারান্দার পর্দাটা একটু সরিয়ে সামনে উকি দিতেই চোখ স্থির হয়ে গেল। নিচের ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দেখা যাচ্ছে একজন লম্বা গঠনের যুবক দাঁড়িয়ে আছে। পরিণীতা আর দেরি না করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাকে যে লুকিয়ে বেরোতে হবে, উত্তেজনায় মেয়েটা সেটা ভুলেই গেল। সে যখন অসাবধানতায় ড্রয়িং রুম ক্রস করছিল, তখন একজোড়া দৃষ্টি তাকে ঠিকই দেখে নিল।
কেউ একজন ঈগল চোখে পরিণীতার গমন দেখল। সঙ্গে সঙ্গে তার কপালে বিরাট বিরাট ভাঁজ পড়ল। সে ভাবল এত রাতে এভাবে কথায় যাচ্ছে। সেও সন্তপনে পিছু নিল পরিণীতার। পরিণীতা বাড়ির পেছনের দিকে দ্রুত পায়ে দৌড় দিল। পদ্মপুকুর পেরিয়ে শিকদার বাড়ির উঁচু পাঁচিল ঘেঁষে দাঁড়ানো পেয়ারা গাছটায় সাবধানে পা রাখল। 2-3 মিনিটের মধ্যেই সে পাঁচিলে উঠে পড়ল। আগের বার এখান থেকে পড়ে গিয়ে সে ভয়ানক ব্যথা পেয়েছিল, কিন্তু এবার তার মাস্টার মশাই আছে। তার দৃঢ় বিশ্বাস এবার সে কোনোভাবেই ব্যথা পাবে না। সে চোখ বুজে আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দিল। পরিণীতার ভাবনাই সত্যি হলো। সত্যি সে আগের বারের মতো পিচঢালা রাস্তায় পড়ে হাত কোমরে ব্যথা পায়নি। সে কারো উষ্ণ বুকের উপর আঁচড়ে পড়েছে। কেউ তার কোমর জড়িয়ে ধরে শূন্যে ভাসিয়ে রেখেছে। সেই ব্যক্তির অতি মাত্রায় গরম নিঃশ্বাস পরিণীতার গলার কাছে এসে আঁচড়ে পড়ছে। কাঁটা দিয়ে উঠল পরিণীতার শরীরে। সে আদিবকে কিছু বলার সুযোগ না দিয়েই ওভাবেই আদিবের গলা জড়িয়ে ধরল। প্রিয় নারীর পরশে আদিবের প্রাণটাও ছটফটিয়ে উঠল। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কাপা কণ্ঠে বলল, কি করছো অ্যাঞ্জেল? কেউ দেখে নেবে। পরিণীতার সে সব কথা কানে ঢুকলো না। সে আদিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদিবের গলায় মুখ গুজে পড়ে রইল। প্রিয় পুরুষের স্পর্শ তাকে গত 30 ঘন্টার সকল যন্ত্রণা নিমিষেই ভুলিয়ে দিচ্ছে। সে জোরে একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি আমার সকল ব্যথার ওষুধ মাস্টার মশাই। আপনার একটু দেখা, আপনার একটু স্পর্শ আমাকে কি পরিমাণ শান্তি দেয় আপনি জানেন? জানেন না, জানলে এত কষ্ট দিতে পারতেন না। সে আদিবের বুকে মুখ গুজে প্রিয় দেহের গন্ধ নিজের শিরায় শিরায় টেনে নিচ্ছে। প্রিয়তমার এমন স্পর্শে আদিবের হাতের পায়ের কাঁপন ধরছে। ভয়ঙ্কর সব অনুভূতি হচ্ছে। আদিব মনে মনে বলল, তুমি আমাকে সত্যিই খুন করতে এসেছো অ্যাঞ্জেল। তবে সে পরিণীতাকে মুখে কিছু বলল না। তাকে কোলে নিয়ে হাঁটা ধরল পাশের চিকন ঘাসের রাস্তা দিয়ে। এই সকল দৃশ্য কেউ একজন দূর থেকে আগুন চোখে দেখছিল। তার হাত মুষ্টিবদ্ধ। সেও পুনরায় সন্তপনে পিছু নিল তাদের। আদিবের শরীরটা ভীষণ দুর্বল, তবুও তার এখন নিজেকে দুর্বল মনে হচ্ছে না। সে কোলে থাকা নারীটির দিকে তাকে মনে মনে বলল, তুমি যে আমার সকল সুখের একমাত্র ঠিকানা অ্যাঞ্জেল। এত সুখ কেন তোমার মাঝে? কেবলই তুমিই পারো আমার জীবনটাকে ভালোবাসার ফুলে সাজিয়ে দিয়ে জান্নাত বানিয়ে দিতে। আবার তুমিই পারো আমাকে দুঃখের কাঁটায় জর্জরিত করে কষ্টের জাহান্নামে ছুঁড়ে ফেলতে। তুমি হিনা, আমি একেবারে নিঃস্ব। তার যা শান্তি লাগছে তা হয়তো সে কোনো দিন ভাষায় প্রকাশ করতে পারবে না। চাঁদনি রাতের নিশুতি পথঘাট সাক্ষী হলো দুটো মনের নীরব ভালোবাসার। সকল ভালোবাসা প্রকাশের জন্য বাক্যের প্রয়োজন হয় না। কিছু ভালোবাসা নীরবতাতেই সুন্দর। পরিণীতা চুপচাপ আদিবকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ঘাপটি মেরে পড়ে আছে। মিনিট 15 পর তারা একটা বিশাল শিমুল গাছের নিচে এসে পৌঁছালো। পুরো গাছের নিচে সেজে আছে গাঢ় লাল রঙের শিমুল ফুলে। আদি পরিণীতাকে নামিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মন প্রাণ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল নিজের প্রিয়তমাকে। পরিণীতার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কপালে কিঞ্চিত বেঁকে যাওয়া টিপটা সোজা করে দিতে দিতে মনে মনে বলল, কি বিষাক্ত আসক্তির বাহুডোরে আমায় বাঁধলে প্রিয়তমা। যেখান থেকে এক পা পিছনে ফেরার আমার সত্যিই নেই উপায়। এখন আর তোমাকে না পেলে বা হারালে মৃত্যু ব্যতীত কোনো নিস্তার নেই আমার। আমাকে সম্পূর্ণভাবে হৃদরোগী বানিয়ে দিয়েছো তুমি। তুমি হিনা, নিঃশ্বাস নিতেও পারে না আমি। পরিণীতা আদিবকে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে অবাক হলো। সেও কিছুক্ষণ তার প্রিয় পুরুষের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এত সুন্দর কেন আপনি মাস্টার মশাই? অতপর মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করলো আদিবের 2 হাতে ব্যান্ডেজ, চুলগুলো এলোমেলো। শ্যাম সুন্দর সুদর্শন মুখে রাজ্যের মলিনতা। চশমার আড়ালে চোখ দুটো কেমন ঘোলাটে। তার মাস্টার মশাইয়ের এমন অবস্থা দেখে পরিণীতার ভালো লাগার ঘোর নিমিষেই কেটে গেল। বুকের ভেতর আবারও যন্ত্রণার পাহাড় চেপে বসলো। সে আর কোনো দিকে না তাকিয়ে আবারও আদিবের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে আদিবের হাত দুটো ধরে বলল, কিভাবে এত ব্যথা পেয়েছেন মাস্টার মশাই? আর কিভাবেই বা এত অসুস্থ হলেন? কেন এমন করেন বলুন না মাস্টার মশাই।
আদিপ অনিমেষ চোখে চেয়েছিল তার অ্যাঞ্জেলের ফুলা ফুলা চোখের পানে। সে মনে মনে বলল, সব তোমার জন্য অ্যাঞ্জেল, কিন্তু তুমি কেঁদেছিলে কেন? তারও ভীষণ মন টানছে সামনের রমণীকে আঁকড়ে ধরতে। তার মন এখন আর কিছুতেই মানতে রাজি নয় এসব ছলনা। কিন্তু যা দেখছে, যা শুনছে, তাই বা কিভাবে মিথ্যা হয়। সে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিজের অনিয়ন্ত্রিত অনুভূতি গিলে ফেলার ব্যর্থ চেষ্টা করলো। কিন্তু পরিণীতার উপস্থিতি আর স্পর্শ তার চিন্তা চেতনা এলোমেলো করে দিচ্ছে। তার মস্তিষ্ক বলছে, মেয়েটাকে নিজের থেকে দূরে সরিয়ে দে, সে তোকে ভালোবাসে না। কিন্তু মন তাতে তীব্র বাধা দিচ্ছে। সে না সরিয়ে ধীরে বলল, কেন ডেকেছো অ্যাঞ্জেল? পরিণীতা আদিপের বুক থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকিয়ে হেসকি তুলে বলল, আপনি কেন আমাকে ভুল বুঝছেন মাস্টার মশাই? আমি কি করেছি? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কেন এত যন্ত্রণা দিচ্ছেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারি না? আদিপ তাকিয়ে আছে পরিণীতার চোখের দিকে। ওই চোখে সে মিথ্যা দেখতে পারছে না। তবে সে যা শুনেছে তার সবটাই কি মিথ্যা? তবে কেউ কেন মিথ্যা বলবে? আদিপের ভ্রু কুঁচকে গেল। সে পরিণীতাকে নিজের থেকে সরাতে সরাতে মলিন কণ্ঠে বলল, প্লিজ অ্যাঞ্জেল, এভাবে পরপুরুষকে জড়িয়ে ধরো না। তুমি পবিত্র, তোমার গায়ে কলঙ্ক লেগে যেতে পারে। এমন কথায় পরিণীতা হতভম্ব হয়ে গেল। সে অবাক কণ্ঠে বলল, আপনি পরপুরুষ? আদিপ একইভাবে দৃঢ় কণ্ঠে বলল, তাহলে কে আমি? বলো, কে হই তোমার? পরিণীতার কথা আটকে গেল। সে পুনরায় জিজ্ঞেস করল, বলো অ্যাঞ্জেল, কে হই আমি তোমার? পরিণীতা অশ্রু সজল চোখে তাকিয়ে আছে। আদিপ কিছুটা ধমকে সুরে বলল, তুমি কোন ভরসায় এত রাতে বাড়ি থেকে বের হলে? তুমি একটা যুবতী মেয়ে, যে কোনো পুরুষ থেকেই তোমার ভয়ানক বিপদ হতে পারে। সেখানে আমি তো সম্পূর্ণ বাইরের ব্যক্তি। পরিণীতা কিছুক্ষণ আদিপের কথাগুলো মন দিয়ে শুনল। অতঃপর মৃদু হেসে আদিপের দু হাতের তালুতে পেছানো সাদা ব্যান্ডেজের উপর দুটো চুমু খেয়ে ধীরে আবারও আদিপকে জড়িয়ে ধরল। আদিপ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠনালী কেঁপে উঠল। থেমে গেল তার সকল প্রশ্নবাণ। পরিণীতা আদিপের টি শার্টের পেছনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে আদিপের কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলল, আপনি আমার কে জানতে চান? আপনি আমার সব। আমার বেঁচে থাকার কারণও আপনি, আমার মরে যাওয়ার কারণও আপনি। আপনি আমার অতীত, আপনি আমার বর্তমান, আপনি আমার ভবিষ্যৎ, আপনি আমার সুখ, আপনি আমার দুঃখ, আপনি আমার রুহের সেই অংশ যাকে আমার থেকে আলাদা করতে গেলে চিরতরে আমার নিঃশ্বাস বিশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনি ব্যথিত হলে আমি নিঃশ্বাস নিতে পারি না, যার অর্থ আপনি আমার অক্সিজেন, আপনি আমার সুখের কল্পনা, যাকে আমি বাস্তবতার রঙ্গতুলিতে আঁকতে চাই। তাই কোনো দিন যদি আপনি হারিয়ে যান, তবে সেই দিন এই অনুজা শিকদার পরিণীতা ও চিরতরে হারিয়ে যাবে। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু আপনার হাত ধরে বাকি জীবনটা অতি সাধারণভাবে কাটিয়ে দিতে চাই, যেখানে আপনি পাশে থাকবেন, একটু কষ্ট হলে ভালোবেসে সব পুষিয়ে দিবেন। আমি আপনার সঙ্গে একটা অতি সাধারণ জীবন কাটাতে চাই। আমার অর্থ ভিত্ত ধন সম্পদের কোনো প্রয়োজন নেই। আমি শুধু আপনার সংসার করতে চাই, আপনার সন্তানের মা হতে চাই। শুনতে পাচ্ছেন? আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তাই সবার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারলেও আপনার দেওয়া কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বলেই আরো নিবিড়ভাবে আদিপের সঙ্গে মিশে গেল পরিণীতা। এই বুকটা তাকে এত শান্তি দেয় কেন বুঝতে পারে না পরিণীতা। আদিপ সম্পূর্ণ থমকে গেছে। সে সম্পূর্ণ বাকরুদ্ধ। সে জানতো পরিণীতা তাকে ভালোবাসে, তাই বলে এতটা। তার ঠোঁটে ফুটে উঠল তৃপ্তির হাসি। তার মনের সকল দ্বিধা সংশয় নিমিষেই মুছে গেছে। রইল না সন্দেহের কোনো অবকাশ। সে বুঝতে পারছে তার অ্যাঞ্জেল কেবলই তারই। তার অ্যাঞ্জেল তাকে এত ভালোবাসে। এই সন্দেহ না করলে তো সে কোনোদিনই জানতেই পারত না। সে নিজের সর্বশক্তি দিয়ে গভীর ভালোবাসায় নিজের ভালোবাসার পরীকে নিজের বুকে মিশিয়ে নিল। এই পরীটা কেবলই তার। যদি কখনো মৃত্যু আসে আর তার অ্যাঞ্জেলের যদি তার হাত ধরে থাকে, তবে সেই মৃত্যুকেও সে হাসি মুখে কবুল করবে। পরিণীতার মাথার চুলের গভীর ভালোবাসার পরশ বুলিয়ে দিল আদিপ।
দু হাতে পরিণীতার সুন্দর মুখশ্রী তুলে নিয়ে পরপর তার দু গালে, কপালে আর ভেজা ভারী চোখের পল্লবে ঠোঁট ছুঁয়ে দিল আদিপ। তার নিঃশ্বাসের উষ্ণতা পরিণীতার হারিয়ে গেল সুখের জগতে। জাপটে ধরল অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করল, এত কষ্ট কেন দিয়েছিলেন মাস্টার মশাই? আদিপ পরিণীতাকে জড়িয়ে ধরে গভীর নিঃশ্বাস ফেলে বলল, আর দেব না। পরিণীতার জন্য এইটুকু উত্তরই যথেষ্ট ছিল। সে আর কোনো প্রশ্ন করল না। আদিপকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, পুরো 3 দিন হয়ে গেল আপনি কোলে নেন নাই মাস্টার মশাই। আদিপ হাসলো, ভ্রু কুঁচকে বলল, তাই? পরিণীতা আগের মতোই মাথা নাড়ল। হুম। আদিপ দুষ্টুমি হাসি হেসে বলল, তাহলে একটু আগে ম্যাডাম কি হাওয়ায় ভেসে এসেছিল? পরিণীতা একইভাবে উত্তর দিল। তখন কষ্টে ছিলাম, আপনাকে অনুভব করতে পারিনি, এখন কোলে নিন। আদিপ আবার হাসল। কোলে তুললেই হলো? কোলে চড়তে হলে ওজন কমাতে হবে। তুমি যা ভারী, আমার হাত খুলে চলে আসবে। পরিণীতা রেগে গেল। আদিপের বুকে মাথা ঘষে বলল, নেন তাড়াতাড়ি, না হলে এখন কিন্তু কামড় দিব। আদিপ পরিণীতার কথা শেষ হওয়ার আগেই তাকে কোলে তুলে নিল। পরিণীতার এখন নিজেকে সত্যিকারের পরি মনে হচ্ছে। সে আদিপের গলা জড়িয়ে ধরে আদিপের কপালে গভীর চুমু খেলো। চোখ বন্ধ করে নিল আদিপ। পরিণীতা দু হাত আদিপের মাথার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, একটা কথা চিরকাল মনে রাখবেন, পৃথিবী পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল, জাগতিক যা কিছু আছে সবই পরিবর্তনশীল। তবে যা পরিবর্তনশীল নয় তা হলো আপনার অ্যাঞ্জেল, আপনার প্রতি ভালোবাসা। আপনার প্রতি আমার ভালোবাসার চিরন্তন। শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার, আর আপনাকেও আমার হয়ে থাকতে হবে। ভালোবাসি অনেক মাস্টার মশাই। আদিপের কলিজা ঠান্ডা হয়ে গেল। সে পরিণীতার নরম মসৃণ গালে গাল ঘষে দিয়ে বলল, কেমন ভালোবাসো তা তো সময়ই বলে দেবে। পরিণীতা মুখ কুচকালো, বিড়বিড় করে বলল, আনরোমান্টিক নিরামিষ বেটা মানুষ। আদিপ শুনে ঠোঁট কামড়ে হেসে বলল, আনরোমান্টিক নিরামিষ তোমার জন্য ঠিক আছে। তুমি ছোট মানুষ, আমি রোমান্টিক কিনা প্রমাণ দিতে গেলে তুমি সহ্য করতেই পারবে তো? অ্যাঞ্জেল, আমি ধরলে কিন্তু ছাড়বো না। পরিণীতা লজ্জা পেয়ে গেল। তার গালে ছড়িয়ে পড়ল রক্তিম আভা। সে আদিপের বুকে মুখ লুকিয়ে ফেলল। আদিপ পরিণীতার মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবল, কি জানি আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছেন। অ্যাঞ্জেল, আবেগ কল্পনাকে দূরে সরিয়ে বাস্তবিক অর্থে ভাবতে গেলে তুমি কি সত্যি কোনোদিন আমার হবে? সত্যিকার অর্থে তুমি তো আমার জন্য সেই দূর আকাশের চাঁদ, যাকে প্রাণ ভরে দেখার অধিকার থাকলেও ছুঁয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার মতো দরিদ্র বামভণ্ডা আকাশের দিকে চেয়ে চাঁদকে পাওয়ার স্বপ্ন বুনতে পারে, আশায় বুক বাঁধতে পারে, চাঁদের আলো গায়েও মাখতে পারে, কিন্তু চাইলেই কি তারা চাঁদকে ধরতে পারে? চাঁদ কি সত্যিই তাদের কুঁড়ে ঘরে নেমে আসে? তুমি কি আমার জন্য আজীবন সেই দূর আকাশের চাঁদ হয়ে থেকে যাবে? অ্যাঞ্জেল, তুমি কি হবে না আমার একান্ত? ওই শিকদাররা কি এত সহজে সব মেনে নিবে? এত বছরেও তুমি তাদের চিনতে পারোনি। এইসব ভাবতে ভাবতেই আদিপ পরিণীতার চুলে চুমু খেল। তাদের এই মান, অভিমান, স্নেহ, ভালোবাসা দেখে নিঝুম রাত্রিও যেন লজ্জা পেল। ভালোবাসার আদরে কেটে গেল আরো 2 ঘন্টা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আদিপ পরিণীতাকে ডাকল। অ্যাঞ্জেল। পরিণীতা আদিপের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আদিপ 2-3 বার ডাকলো, কিন্তু পরিণীতা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। আদিপ তার মুখের দিকে তাকিয়ে হাসলো, অতঃপর কোলে তুলে নিয়ে হাঁটা দিল শিকদার বাড়ির দিকে। পুরনো জায়গায় ফিরে এসে সে আবারও পরিণীতাকে ডাকলো, কিন্তু পরিণীতা এবারও জাগলো না। আদিপ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, ছোটাচ্ছি তোমার ঘুম। বলেই সে পরিণীতার গলায় মুখ গুজে দিল। সেকেন্ড 2-1 পার হতেই পরিণীতা ধরফরে উঠল। তার সারা শরীর কাঁপছে, গলা শিরশির করছে। গলায় খসা খসা কিছুর সঙ্গে উষ্ণ নরম পরশ পেয়ে সে লাফিয়ে উঠল। তার ঘুম পুরোপুরি ছুটে গেছে। সে জেগে দেখল তার মাস্টার মশাই তার গলার ভাঁজে মুখ গুজে দিয়েছে। আটকে উঠল সে। মুহূর্তেই পরিণীতার হাত পায়ের তালু শিরশির করে উঠল। অদ্ভুত এক অনুভূতিতে তার শরীরের সকল স্নায়ু অবশ হয়ে আসছে, শরীরের সকল রক্ত চলকে উঠছে। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই সে আদিপের চুল খামচে ধরল, অনুনয় সুরে বলল,
মাস্টার মশাই প্লিজ ছাড়ুন। কিন্তু আদিব ছাড়ল না। তার পরিণীতাকে জাগানোর উদ্দেশ্য থাকলেও সে এখন প্রিয় নারীর গভীর স্পর্শে ও গন্ধে নিজেকে সংযম হারিয়েছে। এই মুহূর্তে তার মস্তিষ্কের সবকিছু এলোমেলো লাগছে। পরিণীতা ছটফটে উঠল। আদিবের মাথার চুল আরো শক্ত করে মুঠো করে ধরে করুণ কণ্ঠে বলল, মাস্টার মশাই প্লিজ। পরিণীতার কণ্ঠে ছিল মাদকতার ছোঁয়া, যা আরো বেশি নেশা ধরে দিল আদিবের মধ্যে। সে পরিণীতাকে কোল থেকে নামিয়ে দিয়ে তার গাঢ় বাদামি রঙের চোখের দিকে মাতাল দৃষ্টিতে তাকালো। পরিণীতার সারা শরীর থরথর করে কাঁপছে। তার সঙ্গে তাল মিলিয়ে কাঁপছে তার অতীব আকর্ষণীয় লালচে গোলাপি উষ্ণ যুগল। আদিব পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চোখের পলক পড়ার আগেই সে পরিণীতার কোমর শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। এক হাত রাখলো ওর পিঠে, আরেক হাত পরিণীতার মাথার পেছনে রেখে তীব্র বেগে আঁকড়ে ধরল তার কোমল ওষ্ঠযুগল। আদিবের ঠোঁটের স্পর্শ পেতেই পরিণীতার শরীরের রক্ত হিম হয়ে গেল। শরীরের ভেতর দৌড়ে বেড়াতে লাগলো অপরিচিত সব অদ্ভুত অনুভূতি, যা এর আগে সে কখনো অনুভব করেনি। তবে অনুভূতিগুলো ছিল বড্ড বেপরোয়া, যেন এক্ষুনি পরিণীতাকে শেষ করে দেবে। পরিণীতা আদিবের টি শার্ট খামচে ধরল। ওরও নেশা চড়ে গেছে। হৃদস্পন্দন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসবে। সারা শরীর তীব্র ভূমিকম্পের ন্যায় কাঁপছে। আদিবের এই উষ্ণতা, মাতাল করা ছোঁয়া পরিণীতাকে পাগল করে দিচ্ছে। আড়ালে থাকা সেই ব্যক্তি এই সকল কর্মকাণ্ড শুরু হওয়ার আগেই সরে গিয়েছিল। তার এসব আর তার দেখা হলো না, হয়তো তার দেখা উচিত হতো না। প্রায় 5 মিনিট পর পরিণীতা আবারও ছটফটিয়ে উঠল। তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে। এবারও আদিবকে খামচে দিচ্ছে। আরও 1 মিনিট পর অবশেষে আদিব ওকে ছেড়ে দিল। পরিণীতা হা করে নিঃশ্বাস নিচ্ছে, তার অবস্থা দেখার মতো। আদিব জহুরি চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, অতঃপর পুনরায় পরিণীতাকে কাছে টেনে নিল। তার ঠোঁটের স্পর্শ প্রচণ্ড বেপরোয়াভাবে এদিকে ওদিকে ছুটছে। পরিণীতার মনে হচ্ছে সে হয়তো এক্ষুনি এখানেই জ্ঞান হারাবে। কিছুক্ষণ পর পরিণীতা আদিবের বুকে মুখ লুকিয়ে হাঁপাতে লাগলো। গাল দুটো লজ্জায় লাল পাকা টমেটোর মতো হয়ে গেছে। কিন্তু আদিবের নেশা কাটছে না। সে পরিণীতার কানের কাছে মুখ নিয়ে গিয়ে গভীর নেশাময় কণ্ঠে বলল, জান, আমায় আনরোমান্টিক বলেছিলে, দেখলে তো? ভালোবাসার মাত্রা একটু বেশি হলে তুমিই নিতে পারো না। এভাবে ছটফট করলে তোমাকে কিভাবে ভালোবাসা দেওয়া সম্ভব? তাই বলছি, এখনো তুমি ছোট, আগে বড় হও। সামান্য ভালোবাসাও সহ্য হয় না তোমার? পরিণীতা লজ্জায় চোখ নামিয়ে অধৈর্য কণ্ঠে বলল, চুপ করুন। আদিব ঠোঁট কামড়ে হাসলো, গভীর শ্বাস ছেড়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। তারপর আবার বলল, তুমি এত নরম কেন জান? বিশ্বাস করো, কিভাবে যে সামলেছি নিজেকে। পরিণীতার মনে হলো এবার সে হয়তো লজ্জায় সত্যি মারা যাবে। এই মানুষটাকে এরকম রূপে সে আগে কখনো দেখেনি। গম্ভীর ব্যক্তিত্বের মানুষটা এমন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলে অবাক হওয়ারই কথা। কি অদ্ভুত ভয়ঙ্কর সব অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদি এইসবের অসভ্য হয়ে যায় তাহলে তখন কি হবে? তখন আমি এইসব চাইবই বা কিভাবে? আদিব পরিণীতার লাল লাল গালের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সামনে এভাবে লজ্জা পেও না অ্যাঞ্জেল। বিশ্বাস করো, তোমাকে খেয়ে ফেলতে মন চায়। সে পরিণীতার গালে হাত রেখে বলল, যাও, সকাল হয়ে যাচ্ছে। পরিণীতার মুখটা ছোট হয়ে গেল। সে আদিবের বুকে মাথা রেখে বলল, আরেকটু থাকি। আদিব তার ঠোঁটে হালকা চুমু খেয়ে দুষ্টু হেসে বলল, কেন? আদিবের বলার ভঙ্গি দেখে পরিণীতার লজ্জা পেল। আদিব হাসতে হাসতে তার কপালে গভীর চুমু খেয়ে মৃদু স্বরে বলল, শোনো অ্যাঞ্জেল, তোমাকে এই আদর আমি দিতেই চাইনি, কিন্তু ভালোবাসার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে যে নিজেকে ধরে রাখতে পারেনি, সীমা পেরিয়ে উপচে পড়েছে। তবে এর থেকে বেশি তুমি পাবে না, এমনকি একটুও না। যখন যখন ভালোবাসা বেশি হয়ে যাবে তখন তখন একটু আধটু পাবে। পরিণীতার মুখটা আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। আদিব তার গাল টেনে বলল, আমার জন্য আমার অ্যাঞ্জেলের উপস্থিতিই যথেষ্ট। পরিণীতা মুগ্ধ চোখে তাকিয়ে হাসলো। আদিব পুনরায় তাকে পাঁচিলে তুলে দিয়ে বলল, সাবধানে যাবে, যদি পড়ো তাহলে। পরিণীতা আদিবকে আর কথা সম্পূর্ণ করতে না দিয়ে আদিবের গালে একটা নরম চুমু খেয়ে বলল,
আপনি আছেন না, ভালোবাসা দিয়ে সব ঠিক করে দিবেন। এরপর আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে নেমে গেল। আদিপের ঠোঁটে পূর্ণতার হাসি, কিন্তু তার মনের ভেতর দোলাচল। সে ভুল বুঝে নিজেকে এবং নিজের ভালোবাসাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এই ভুল বুঝাবুঝি কারো ইচ্ছাকৃত সৃষ্টি, এটা তার বিচক্ষণ মস্তিষ্ক বেশ বুঝল। তবে একটা প্রশ্ন থেকেই গেল। সে মনে মনে বলল, আমাদের বিষয়টা কি বিশেষ কেউ জানে যার জানা উচিত নয়? অটোমেটিকভাবে তার ভ্রু কুঁচকে গেল। তবে এখন এসব ভাবার মতো অবস্থায় সে নেই। বুকের যন্ত্রণায় সে গত 2 রাত ঘুমাতে পারেনি। যন্ত্রণার জায়গাটায় এখন আরাম লাগছে, তাই তার ভীষণ ঘুম পাচ্ছে। আজ থেকে আবার তার জব শুরু, তাই এখন ঘুমানো খুব প্রয়োজন। সে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। কে জানে এই তীব্র প্রণয়ের ভবিষ্যৎ কি হবে। সকাল 8:45। শিকদার বাড়ির নিয়ম অনুযায়ী 1 ঘন্টা পর সবাই অফিস কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এই সকালে সময়টায় শিকদার বাড়ির সকলেই ব্যস্ত সময় পার করেন। 3 গিন্নি নাস্তা বানাচ্ছে, আর তনুশ্রী বেগম ছেলে মেয়েদের ঘুম থেকে ডেকে তুলতে গেছে। শিকদার বাড়ির জমিদারদের নবাবী ঘুম এত সহজে ভাঙে না। কানের কাছে প্রতিদিন 1 ঘন্টা করে ড্রাম বাজাতে হয়, তবেই তারা ঘুম থেকে ওঠেন। প্রহেলিকা সোফার উপর আধশোয়া হয়ে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে হয়তো অনেক রাত পর্যন্ত জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। প্রণয় ঠিক 2 মিনিট আগে বাড়ি ফিরেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল, শুষ্ক ঠোঁট, সুদর্শন মুখটার রাজ্যের মলিনতা। সারা রাত কোথায় ছিল কে জানে। সে ঘরে ঢুকেই চোখ গেল সোফার দিকে, কিন্তু 1 সেকেন্ডের জন্যও সে ওই দিকে দেখলো না। ওয়ার্ড্রপ খুলে ফর্মাল শার্ট প্যান্ট নিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। আজ এসকে গ্রুপের জন্য বিশেষ একটা দিন। আজ ডিকে গ্রুপের সঙ্গে পুনরায় 5 বছরের নতুন কন্ট্রাক্ট সাইন হবে। ডিকে গ্রুপের মালিক সাদমান শিকদারের বিশেষ শুভাকাঙ্ক্ষী শিকদার পরিবারের সকল উন্নতির পেছনে যার 80% অবদান। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে পড়ল প্রণয়। শীতল জলরাশি তার শরীর ছুঁয়ে যাচ্ছে, কিন্তু মন তো ছুঁতে ব্যর্থ। এই শীতল তরল রাশি যেন দেহের বিষাক্ত কাঁটার মতো ফুটছে, মনে তীব্র দাবানলের সৃষ্টি করছে, যা সহ্য করতে পারছে না প্রণয়, কিছুতেই পারছে না। সে গভীর নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই দৃষ্টিপটে ভেসে উঠল কিছু অবিচ্ছিন্ন স্মৃতি। সাথে সাথেই দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। এই মুহূর্তে তার কিছুটা মানসিক শান্তি দরকার, না হলে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে সে ঠিক করলো এই বিষয়ে শুদ্ধের সঙ্গে কথা বলবে। অনেকক্ষণ চেষ্টার পর নিজেকে বোঝাতে সক্ষম হলো সে। নিজের মনকে শান্ত করার চেষ্টা করে বুঝ দিয়ে বলল, হতে পারে আমি ভুল ভাবছি। আমি অযথাই আমার রক্তচাপের উপর মিথ্যে সন্দেহ করছি। আমার রক্তচাপে এমন কিছু করতে পারে না। আমি তো জানি আমার রক্তচাপা শুধু আমাকেই ভালোবাসে। শুদ্ধের সাথে আমার রক্তচাপার কিছু হয়নি, হতে পারে না। হয়তো ওটা শুদ্ধের গায়ের গন্ধ নয়, আমার বোঝার ভুল। হয়তো অন্য কিছু। হ্যাঁ, নিশ্চয়ই অন্য কিছুই হবে। এভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ফলে সত্যি মনটা একটু শান্ত হলো। কিছুটা মানসিক স্বস্তি অনুভব করলো প্রণয়। এই ভাবনাটা মাথায় আসতেই এখন আর ততটা খারাপ লাগছে না। সে দ্রুত গোসল শেষ করলো। প্রিয়তা গোসল সেরে একটা গাঢ় লাল রঙের পাতলা জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে। গা ভিজে থাকার দরুন শাড়িটা শরীরের সঙ্গে একেবারে আটসাট হয়ে লেগে আছে, যা তার ফর্সা দেহের উজ্জ্বলতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গালে, গলায়, পিঠে জলের ছোট ছোট বিন্দুগুলো মুক্তের দানার মতো চিকচিক করছে। পদ্মলাল ঠোঁট দুটো ভীষণ রক্তিম ও আকর্ষণীয় লাগছে। হাঁটু অবধি ভেজা চুলগুলো খোলা, যা থেকে টপ টপ করে পানি ঝরছে। হাতে সোনার দুটো দুটো করে 4টা বড় বড় বালা, ঠোঁটে ছোট্ট এক ফালি মোহনীয় হাসি। উফ, পুরো নতুন বউ ভাব। তার সর্বাঙ্গে চোখ ঝলসানো রূপের ছড়াছড়ি। সে ধীর পায়ে হেঁটে সে বিছানার সাথে গিয়ে বসলো। শুদ্ধ খালি গায়ে উবুর হয়ে পড়ে ঘুমিয়ে আছে। ফর্সা পৃষ্ঠে এখানে ওখানে ভালোবাসার চিহ্ন। প্রিয়তা শুদ্ধের দিকে তাকিয়ে হাসলো। তার নরম হাত দিয়ে শুদ্ধের সিল্কি চুলগুলো এলোমেলো করে কানের কাছে মুখ এনে মোহনীয় কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন?
শুদ্ধ একটু নড়ে চড়ে উঠল, তারপর সোজা হয়ে শুয়ে আবারও ঘুমিয়ে পড়ল। হাসল প্রিয়তা। এবার সে হেসে শুদ্ধের কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দিয়ে গালে হাত রেখে ডাকল। উঠবেন না? হসপিটালে যেতে হবে তো। প্রিয়তার ভেজা চুলের পানি শুদ্ধের উন্মুক্ত বুকের উপর পড়ছে। শুদ্ধ একটানে প্রিয়তাকে নিজের উপর ফেলে দিয়ে তার বুকে মুখ ডুবিয়ে বলল, I read you, sweetheart. Once again, I want you deeply. প্রিয়তা ছটফটিয়ে উঠে বলল। ছাড়ুন প্লিজ। শুদ্ধ বিরক্ত হয়ে গলায় নাক ডুবিয়ে বলল। ডিস্টার্ব করো না বউ, ভালোবাসা যেহেতু দেবেই না তবে একটু ঘুমোতেই দাও। বলেই সে প্রিয়তার গলায় হালকা কামড় দিল। প্রিয়তা আরো ছটফটিয়ে উঠল। প্রিয়তা চিৎকার দিয়ে বলল, ছাড়ুন বলছি শুদ্ধ ভাই, লাগছে আমার, ছাড়ুন প্লিজ। শুদ্ধ চরম বিরক্ত হলো, কিন্তু সাথে সাথেই তার ভ্রু কুঁচকে গেল। হঠাৎই তার বউয়ের গলাটা কেমন যেন অন্যরকম শোনালো। তার বউয়ের গলা সুমিষ্টি, এমন বাস খাইতো নয়। ধরফড়িয়ে ঘুম থেকে জেগে উঠল শুদ্ধ। পাশে তাকাতেই সে খানিকটা চমকে গেল। তুহিনা ওর বিছানায় শুয়ে লজ্জা লজ্জা মুখ করে মাথা নিচু করে আছে। সেকেন্ডের মধ্যেই শুদ্ধ বুঝে গেল একটু আগে কি হয়েছে। ঘটনাটা ব্রেনে প্রেস হতেই শুদ্ধের মেজাজ চট করে খারাপ হয়ে গেল। মাথাটা ধপ করে গরম হয়ে উঠল। সে রক্তচক্ষু নিয়ে তাকালো তুহিনার দিকে। শুদ্ধের এমন রাগান্বিত লুক দেখে তুহিনার লজ্জা পালিয়ে গেল। অমন লাল চোখ দেখে আতঙ্কে কয়েকটা ফাঁকা ঢোক গিলল। শুদ্ধ সকাল সকাল এত ভালো একটা স্বপ্ন দেখছিল। আজকে সারা দিনটা তার এত সুন্দর স্বপ্নটার কথা ভেবে কাটত। এই মেয়েটা পুরো মুডটাই খারাপ করে দিল। সে রাগে কটমট করতে করতে নিজের মনে বিড়বিড় করে বলল, সকাল সকালেই ন্যাকা মেয়েটার মুখ দেখতে হলো। তুহিনা শুদ্ধের একটু কাছে আসার চেষ্টা করে বলল, আপনার জন্য চা করে আনি শুদ্ধ ভাই। তুহিনার দিকে তাকাতেই শুদ্ধের গা জ্বলে গেল। সে দাঁত কিরমির করে বলল, কেন, তুই কি এবারই কাজের লোক? তুহিনা একটু ভাব জমানোর চেষ্টা করে বলল, তোমার জন্য এইটুকু তো করতেই পারি। তুহিনার এমন আদিক্ষেতা দেখে শুদ্ধের মেজাজ আরো খারাপ হয়ে এলো। সে বিছানা থেকে নেমে বজ্রকণ্ঠে ধমক দিয়ে বলল, এসব খেজুরে আলাপ আমার পছন্দ নয়। তুই আমার ঘরে নক না করে কোন সাহসে ঢুকেছিস? অ্যান্সার মি, ড্যামিট। তোকে না কতদিন বারণ করেছি, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবি না। সামান্য ম্যানার্সটাও জানিস না, সামান্য শিক্ষাটাও নেই তোর। তুহিনার মুখটা অপমানে ছোট হয়ে গেল। এই সব অপমান তার সয়ে গেছে। তুহিনাকে চুপ করে থাকতে দেখে শুদ্ধের রাগের পারদ আকাশ ছুঁয়েছে। মন তো চাচ্ছে এই বেয়াদব মেয়েটাকে থাপড়ে সোজা করে দেয়, কিন্তু এসব শুদ্ধের পার্সোনালিটির সাথে যায় না। তাই সে নিজেকে সংযত করে বলল, ফাজিল একটা মেয়ে। শুদ্ধের এমন অবহেলায় তুহিনার চোখ ও মুখে চরম অসহায়ত্ব ভর করল। সে শুদ্ধের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকে মনে মনে বলল, আপনি কি কোনোদিন আমার ভালোবাসা বুঝবেন না শুদ্ধ ভাই? সে চোখের জল মুছে নিয়ে মনে মনে শপথ করল, তবে যত যাই হোক, আপনি আমাকে যতই অপমান করুন, আপনাকে আপন করেই ছাড়ব। এইটাই তুহিনা চৌধুরীর প্রমিস। তুহিনাকে আকাশ পাতাল ভাবতে দেখে শুদ্ধ আবার ধমক দিয়ে দাঁত কটমট করে বলল, কি সমস্যা? খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। আর সকাল সকাল তোর এখানে কি কাজ? নিজের ঘর বাড়ির দৌড় নেই? তুহিনা পূর্বের ন্যায় মাথা নিচু রেখেই বলল, আপনার সাথে যাব, তাই এসেছি। শুদ্ধের মুখটা বিরক্তিতে তেতো হয়ে গেল। সে তুহিনার হাত ধরে টেনে নিয়ে ঘরের বাইরে বের করে দিয়ে সাজিয়ে বলল, নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার দুঃসাহস দেখালে মেরে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো, মাইন্ড ইট। বলে চলে গেল। তুহিনার চোখ টলমল করছে। আর কত অপমান সে সহ্য করবে ভালোবাসার জন্য? মান সম্মান তো সে কবেই বিসর্জন দিয়েছে, কিন্তু শুদ্ধের কাছে তার কোনো মূল্য নেই। তুহিনার চোখের পানি গড়িয়ে পড়ছে। সে শুদ্ধের দরজার বাইরে হাঁটু মুড়ে বসে পড়ল। চোখের পানি মুছে বলল, কেন আমাকে ভালোবাসেন না শুদ্ধ ভাই? আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? কেন আপনি আমার সাথে এতটা রূঢ়? তার কণ্ঠে অসহায়ত্বর ঝরে পড়ল। সে পুনরায় অসহায় কণ্ঠে বলল, বলুন না শুদ্ধ ভাই, আমার কোন দিকটাই কম? আমি কি দেখতে ভালো নই? আমার শিক্ষা দীক্ষা কি কোনো অভাব আছে, নাকি আমি আপনার যোগ্য নই? তাহলে প্রতিনিয়ত আমাকে বিষাক্ত বাক্যবাণে আমাকে কত বিখ্যাত করেন। তুহিনার কান্না থামছেই না, কিন্তু হঠাৎ করে একটা প্রশ্ন তার মনে এলো। সাথে সাথে বিস্ময়ে তার চোখ ছানাবড়া হয়ে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আপনি কি কাউকে ভালোবাসেন শুদ্ধ ভাই?
তুহিনার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা, ঘোরের মধ্যে বলা শুদ্ধের কিছু অবিশ্বাস্য বাক্য, যা সে শুদ্ধের মুখ থেকে কখনো শুনতে পাবে তা কল্পনাও করেনি। তখন মনে হয়েছিল এগুলো তাকে বলছে। কতটা বোকা সে! সে তো ভালো করেই জানে এসব কথা তাকে বলার মতো মানুষ শুদ্ধ নয়। তুহিনার অন্তরে ভয়ের বীজ গেঁথে গেল। ভালোবাসার মানুষকে না পাওয়ার চেয়েও বেশি ভালোবাসার মানুষকে হারানোর ভয় গলা চেপে ধরল। চিন্তিত মনে সে উঠে দাঁড়ালো, মন শান্ত করে মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করলো এই বিষয়ে সঠিক তথ্য তাকে কে দিতে পারে। সাথে সাথে দুজনের মুখ তার চিত্রপটে ভেসে উঠল। প্রথমজন প্রণয়, কিন্তু প্রণয়কে প্রশ্ন করার মতন সাহস তুহিনার নেই। প্রণয়কে দেখলেই তার হাঁটু কাঁপে, সে কোনো দিনই প্রণয়ের সঙ্গে কথা বলেনি। আর দ্বিতীয়জন, তার কথা ভাবতেই আশার আলো একটু ঝলক দিয়ে উঠল তুহিনার মনে। সে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। তুহিনা আর প্রহেলিকার অবস্থা একদম একই, দুজনই ভালোবেসে শেষ হয়ে যাচ্ছে। শুধু পার্থক্য এতটুকুই, প্রহেলিকা ভালোবাসা ধরে রাখতে ভুল রাস্তা বেছে নিয়েছে, আর তুহিনা এখনো ভুল পথে পা বাড়ায়নি, বা হয়তো সে জানেই না শুদ্ধর প্রিয়তমার সম্পর্কে। প্রহেলিকা আর তুহিনা ছোট থেকেই প্রণয় আর শুদ্ধকে ভালোবাসত, কিন্তু প্রণয় আর শুদ্ধ কোনো দিনও ওদের গুরুত্ব দেয়নি, ওদের ভালোবাসা বুঝতে চায়নি, ওদের এই সময়ই ছিল না। তারা দুজন কেবল একজনকে নিয়েই মত্ত ছিল, একজনের জন্যই উন্মাদ ছিল। আশেপাশে কে ওদের প্রতি কি অনুভব করে না করে তা নিয়ে তাদের কোনো বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। যদিও এখন প্রহেলিকা আর তুহিনা প্রিয়তার তুলনায় অনেকটাই বড় ছিল। প্রিয়তা তখন নিতান্তই শিশু, ভালোবাসার মতো কিছু ছিল না তার মাঝে। সে কেবল একটা সুন্দর আদুরে মিষ্টি বাচ্চা মাত্র, যার গোল গোল নীল চোখের চাহনি যে কাউকে বিমোহিত করত। এছাড়া বিশেষ কিছুই ছিল না। তুহিনা শুদ্ধের 2 বছরের ছোট, আর প্রহেলিকা প্রণয়ের 1 বছরের ছোট। বয়সের ব্যবধান খুব কম হওয়ায় ওরা চারজন একসাথে বড় হয়েছে। যখন থেকে ওরা ভালোবাসার মানে বুঝেছে, তখন থেকেই ভালোবাসার মানুষ হিসেবে শুদ্ধ আর প্রণয়কে ভালোবেসেছে। সেখানে প্রিয়তা নামের কেউ ছিল না। তখন প্রহেলিকার মনে এত বিদ্বেষ ছিল না। সে তার অন্যান্য ছোট ভাই বোনদের মতোই প্রিয়তাকেও ভালোবাসত, কিন্তু সময়ের সাথে সাথে প্রণয়ের ওর প্রতি এমন পাগলামো দেখে তার মনটা বিষিয়ে গিয়েছিল। ভীষণ কষ্ট হতো তার। যতবার প্রণয়ের প্রিয়তার প্রতি এমন বাঁধনহারা ভালোবাসা দেখত, ততবারই তার মনে প্রিয়তার জন্য একটু একটু করে ঘৃণা জন্ম নিত। এক সময় সে উঠে পড়ে গিয়েছিল প্রিয়তাকে মেরে ফেলার জন্য, কিন্তু শুদ্ধ আর একজন বিশেষ ব্যক্তির জন্য সে সফল হয়নি। তবে তার এই হিংস্রাত্মক মনোভাব সম্পর্কে প্রণয় কোনো দিনও জানতে পারেনি। শুদ্ধ আর প্রণয়ের থেকে প্রিয়তা 13 বছরের ছোট। শুধু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দিন রাত তাদের মধ্যে ঝামেলা চলতো। মারামারি করে 2 দিন পর পর দুজনই একসাথে হাসপাতালে ভর্তি হতো। ধীরে ধীরে তাদের গভীর বন্ধুত্ব গভীর শত্রুতায় রূপ নিল। আর আজ এত বছর পেরিয়ে যাওয়ার পরও এই দ্বন্দ্ব বা শত্রুতা এক চুল পরিমাণও কমেনি, বরং তা দিন দিন আরো বেশি ডালপালা মেলেছে। প্রিয়তা ধীরে ধীরে যত বড় হচ্ছিল, আর তাকে আপন করার আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাচ্ছিল। যদিও শুদ্ধ দূরে ছিল, তবুও সে তার সুইটহার্টকে নজরের আড়াল করেনি। প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের খবর সে রাখত। অবশেষে তারও দিন এলো, সেও একটা মোক্ষম সুযোগ পেয়ে গেল প্রণয়কে প্রিয়তার থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়ার। শুদ্ধ যতই প্রহেলিকাকে ব্রেনলেস বলুক না কেন, আজ যা কিছু হচ্ছে তার 90% ক্রেডিট প্রহেলিকার। প্রহেলিকা যদি ওই কাজটা না করতো, তাহলে শুদ্ধ কখনোই প্রণয়ের থেকে তার প্রাণ আলাদা করে দিতে পারতো না। কোনো মতেই প্রণয়কে বাধ্য করা যেত না। প্রণয় শিকদারের কোনো দুর্বলতা ছিল না, শুধু একটা দুর্বলতা ছাড়া। এটাই সেই দুর্বলতা যেখানে টোকা দেওয়ার সাথে সাথেই প্রণয় শিকদার ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই সুযোগটাই লুফে নিয়েছে শুদ্ধ আর প্রহেলিকা। তবে তাদের ভালোবাসা পাওয়ার রাস্তাটা ভয়ঙ্কর। তাদের ভালোবাসার রূপ প্রণয়ের ভালোবাসার মতো কোমল নয়, বরং ধ্বংসাত্মক। তবে ওরা দুজনই
প্রিয়তাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ চায়, যা প্রিয়তা কোনোদিনও কল্পনা করতে পারে না। তবে সব সত্য মিথ্যার বেড়াজালের ঊর্ধ্বে একটা কথাই ধ্রুব সত্য, শুদ্ধ আর প্রণয়ের ভালোবাসার কোনো কম বেশি নেই। দুজনের ভালোবাসাই সমান। ওরা এত পরিমাণ ভালোবাসে যে এই একটা মেয়ের জন্য হাজারটা জীবন ধ্বংস করতে তাদের হাত কাঁপবে না। তারা প্রাণ দিতেও পারবে, আবার নিতেও পারবে। ওরা দুজনই নিঃস্ব, ওদের নিজের বলতে কিছুই নেই। সকাল 8:45, শুদ্ধ গোসল সেরে খালি গায়ে কেবল ট্রাউজার পরে বেরিয়েছে। তার পুরুষালী ফর্সা দেহ থেকে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলকণা দারুণ আকর্ষণীয় লাগছে। হাত আর বুকের পেশি ফুলে ফেপে উঠেছে। 6 ফুট 1 উচ্চতায় এক সুদর্শন সুপুরুষ। হাঁটা চলা পার্সোনালিটি সব কিছুতেই মেনলি ভাটটা তীব্র। এই অবস্থায় তুহিনে তো কোন ছাড়, যে কোনো নারী এক দেখাতেই খুন হয়ে যাবে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল এক জায়গায়। ঠোঁটে খেললো এক চমৎকার বাঁকা হাসি। চোখ বন্ধ করতেই দৃশ্যপটে ফুটে উঠল কাল রাতের মোহনীয় সব দৃশ্য। সে আয়নার দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বলল,